খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ভারত সব রকম সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াস আরও জোরদার করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামরিক বাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে তাদের শৌর্য ও শক্তি প্রমাণ করে দিয়েছে। নির্বাচন কমিশন বিধিভঙ্গের দায়ে 474টি নথিভুক্ত অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দলকে তাদের তালিকা থেকে বাদ দিয়েছে। পশ্চিমবঙ্গে যোগ্য স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেতাদের বিএলও পদে নিয়োগের অভিযোগ সম্পর্কের তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিশিষ্ট অসমীয়া সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গার্গ প্রয়াত। আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ওমানের সামনে জয়ের জন্য 189 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা ভারত গ্রিস কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার এবং দুই দেশের সমৃদ্ধির জন্য তাদের প্রতিশ্রুতি পুনরায় জানিয়েছেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জাহাজ চলাচল, প্রতিরক্ষা, নিরাপত্তা, সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক উন্নয়নকে স্বাগত জানান। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও তারা মত বিনিময় করেন। এদিকে মিৎসোটাকিস পারস্পরিকভাবে লাভজনক ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির দ্রুত সমাপ্তির জন্য এবং 2026 সালে ভারতে আয়োজিত এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনের আয়োজনের জন্য তাঁদের দৃঢ় সমর্থনের কথা শ্রী মোদীকে জানিয়েছেন। পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেওয়ায় ইরান তার তীব্র সমালোচনা করেছে। তেহরানের কর্মকর্তারা আজ ইউরোপীয় রাষ্ট্রগুলিকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন। তেহরান শর্ত পূরণ না করলে এ মাসের শেষের দিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাবের উপর নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটের আগে এই অভিযোগগুলি এসেছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, যা E3 নামে পরিচিত, আগস্টের শেষের দিকে তেহরান তাদের দাবি পূরণ না করলে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য 30 দিনের প্রক্রিয়া শুরু করবে। ভারত সব রকম সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াস আরও জোরদার করার জন্য বিশ্ব সমাজকে আহ্বান জানিয়েছে। সারা বিশ্ব সন্ত্রাসবাদী গোষ্ঠী, পাকিস্তান ও তাদের সামরিক শক্তির মধ্যে অশুভ আঘাতের বিষয়ে ওয়াকিবহাল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকে নিয়ে তৈরি সাম্প্রতিক একটি ভিডিও সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এ ধরনের ঘটনাকে আরও চটকদার করে তোলা হয়েছে এই ভিডিওতে। প্রত্যেক দেশের উচিত সীমান্ত পারের সন্ত্রাসবাদ প্রতিহত করতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা। ব্রিক্স, SCO বা অন্য যে কোনো আন্তর্জাতিক মঞ্চের প্রত্যেকটি নথিতেই বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জোরদার সহযোগিতার কথা বলা হয়েছে। We all have to fight cross-border terrorism and terrorism. In each and every document that comes out of a multilateral arena, whether it is BRICS or SCO or anywhere else, you see the kind of support that is there to fight international terrorism. And in fact, there is reference to fighting cross-border terrorism as well. So we call upon the world that we have to strengthen and intensify our efforts to deal with terrorism in all its forms and manifestations. সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনকে ভারত স্বাগত জানায় বলে শ্রী জয়সওয়াল উল্লেখ করে বলেন যে শ্রীমতী কার্কির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হয়েছে। ভারত দু দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে নেপালের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলবে বলেও উল্লেখ করেন তিনি। দেশ আজ 1965 পাক যুদ্ধের 60তম বছর উদযাপনের মধ্য দিয়ে সেনাবাহিনীর পরাক্রম ও আত্মত্যাগকে স্মরণ করছে। 65 যুদ্ধে ভারতের বিজয় উপলক্ষে সরকার একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামরিক বাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে তাদের শৌর্য শত্রুপক্ষের পাল্টা ব্যবস্থা নেওয়ার শক্তি প্রমাণ করে দিয়েছে। আজ নতুন দিল্লিতে 1965 ভারত পাকিস্তান যুদ্ধের 60 বছর উপলক্ষে প্রাক্তন সেনানীদের এক স্মারক অনুষ্ঠানে রাজনাথ সিং ভাষণ দিচ্ছিলেন।
कोई भी युद्ध केवल बैटल फील्ड में ही नहीं लड़ा जाता, बल्कि युद्ध में जो विजय मिलती है एक सामूहिक संकल्प का वो परिणाम होती है। 1965 के उस कठिन समय में जब चारों ओर अनिश्चितता और चुनौतियां थीं, तब श्री लाल बहादुर शास्त्री जी की दृढ़ इच्छा शक्ति वाले नेतृत्व ने देश में उन चुनौतियों का सामना किया। शास्त्री जी ने उस दौर में न केवल निर्णायक राजनीतिक नेतृत्व दिया, बल्कि पूरे देश के मनोबल को ऊंचाई तक उन्होंने पहुंचाया। उन्होंने एक ऐसा नारा दिया जो आज भी हमारे हृदय में गूंजता है, जय जवान जय किसान। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি যন্ত্রপাতির জন্য জিএসটি সংস্কারের বিষয়ে বৈঠক করেন। কৃষি যন্ত্রপাতি ও উপকরণের ওপর জিএসটির হার 12 থেকে 18% থেকে 5% নামিয়ে আনার সাম্প্রতিক সিদ্ধান্তে যে সুফল পাওয়া যাবে তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া ও জিএসটি সংস্কারের কাজ সুষ্ঠু রূপায়ণের জন্য কৌশল প্রণয়ন করতে তিনি বলেছেন। শ্রী চৌহান সাংবাদিকদের বলেন, জিএসটি সংস্কারের সুবিধা যাতে মাঝপথে হারিয়ে না যায় তা সুনিশ্চিত করতে হবে। 22 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংশোধিত জিএসটি হারের সুফল সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার উপর তিনি জোর দেন। পণ্য পরিষেবা করের পরিবর্তিত হারে দেশের 140 কোটি মানুষের প্রত্যেকে উপকৃত হবে বলে মনে করেন জিএসটি এবং আবগারি শুল্ক বিভাগের কমিশনার বিক্রম ওয়ানি। তার মতে এই হার সরলীকরণের ফলে মানুষের জীবন ধারণের খরচ অনেকটাই কমবে। जीएसटी 2.0 में अगर आप देखेंगे तो so many touch points are there. More than 140 crore people are going to be touched because of these reforms. So apart from the rate rationalization, there are so many touch points are there. But the cost of living, the prices, the burden that the common man is taking is going to reduce. It will definitely boost the consumption. The lives of the common man are going to be affected in a positive way. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাট সফর করবেন। তিনি ভাবনগরে 34,200 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি জনসভায় ভাষণ দেবেন। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশে অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এই বিশেষ সেবা পর্বে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের মাধ্যমে প্রতিটি কন্যা সন্তানের মর্যাদা, সুরক্ষা এবং শিক্ষা নিশ্চিত করেছে। একটি প্রতিবেদন। হরিয়ানার পানিপথের প্রান্তর ঐতিহাসিকভাবে বিখ্যাত। পানিপথের 3টি যুদ্ধ ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। আর সেই পানিপথের মাটিতেই 2015 সালের 22 জানুয়ারি আবার এক নতুন ইতিহাস রচিত হয়। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কন্যাদের সম্মানের জন্য এক নতুন কর্মসূচির সূচনা করেন, বেটি বাঁচাও বেটি পড়াও। हम ये तो चाहते हैं कि बहू तो हमें पढ़ी लिखी मिले, लेकिन बेटी को पढ़ाना है तो 50 बार सोचने के लिए मजबूर हो जाते हैं। ये अन्याय कब तक चलेगा? ये हमारी सोच में ये दोगलापन कब तक चलेगा? अगर बहू पढ़ी लिखी चाहते हैं तो बेटी को भी पढ़ाना ये हमारी जिम्मेवारी बनती है। জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসূচির লক্ষ্যই হলো কন্যাদের সম্মান নিশ্চিত করা, তাদের পড়াশোনার সুযোগ তৈরি করা। এই কর্মসূচির মাধ্যমে শুধু গর্ভে কন্যা শিশু হত্যাকে রোধ করাই নয়, বরং শিশুলিঙ্গ অনুপাতকে সুষম করার চেষ্টাও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন দেশের উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ। শ্রী মোদীর দক্ষ নেতৃত্বে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রক বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টা চালাচ্ছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন বিধিভঙ্গে দায় 474টি নথিভুক্ত অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দলকে তাদের তালিকা থেকে বাদ দিয়েছে। পশ্চিমবঙ্গের 12টি দলও এদের মধ্যে রয়েছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ ইত্যাদি। পশ্চিমবঙ্গে যোগ্য স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের নেতাদের BLO পদে নিয়োগ করা হচ্ছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বিশিষ্ট অসমীয়া সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গর্গ প্রয়াত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বয়স হয়েছিল 52।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ সন্ধ্যায় এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ওমানের সামনে জয়ের জন্য 189 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। খবর শেষ হলো। এরপরে খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।